মারিয়া, আপনি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আচ্ছা। আজমল সাহেবের কি অবস্থা বলেন? আপনার কোনো কিছু জানা আছে কিনা? এটা একটু বললে ভালো হয়, তারপরে আমি আমি আমার সমস্যাটা বলবো। স্যার, জি, বুঝিনি, আবার বলেন। যে কথাটা বলতেছিলেন এটা একটু বললে ভালো হয়। আচ্ছা, মানে আমি যেটা বলতেছি, যেহেতু আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রস্তুতিমূলক ক্লাস, অর্থাৎ আমাদের যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা চলে আসছে এবং অলমোস্ট আমরা প্রায় আহ, বছর খানেকের কাছাকাছি সময়, প্রায় 8 মাসের উপরে চলে আসছি যে আমাদের যে কোর্সটা চলতেছে। ঠিক আছে, তো এখন আমাদের আসলে যে সামনে পরীক্ষা, এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো। প্রথমত আমি হচ্ছে কি ওভারঅল যে আমাদের ফাইনাল যে পরীক্ষা থাকবে ডিএইচএমএস এর, সেই পরীক্ষার পদ্ধতি বা পরীক্ষার লেখার সিস্টেম নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমি স্পেসিফিক আমাদের যে সাবজেক্ট আছে অ্যানাটমি ফিজিওলজি, এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করব। যেহেতু আমাদের এই টপিকসটা হচ্ছে যে 2 ইয়ারেরই, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ার মূলত পড়ানো হয় আর পরীক্ষাতে অ্যাটেন্ড করা হয় সেকেন্ড ইয়ারে। তো এই ক্ষেত্রে আমাদের 2 ইয়ারের শিক্ষার্থীর জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের অ্যানাটমি ফিজিওলজি। আমাদের মূল যে কোর্স আছে মেডিকেল সায়েন্সের, তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে মানে বেসিক এবং এটাই খুব গুরুত্বপূর্ণ। যদি অ্যানাটমি ফিজিওলজিতে আমাদের বেস ভালো থাকে, তাহলে আমরা পরবর্তীতে ট্রিটমেন্ট গুলো আমরা কি করতে পারবো, খুব সহজে দিতে পারবো, ভালো মতো দিতে পারবো। তো পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, প্রথমত আমরা যে টপিক গুলো পড়বো, প্রথমত আমাদের একটা ধারণা ছিল যে আগে একটা সাজেশনের কথা আমরা একটা বলি বা একটা শর্ট একটা প্রশ্ন আকারের কথা চিন্তা করি। মেইনলি পরীক্ষায় যেহেতু ভালো করার কোনো মানে একটা নির্দিষ্ট ই নাই, ছক বাঁধা বা গদ বাঁধা কোনো নিয়ম নাই। মোটামুটি যেহেতু আপনি স্টুডেন্টের সারা বছর পড়তে হবে, সে সারা বছর পড়ার ক্ষেত্রেই তার ই করতে হবে, প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমত হচ্ছে গিয়ে প্রশ্ন ওয়াইজ না ধরে আমাদের সাবজেক্ট মানে টপিকস ওয়াইজ, অর্থাৎ এক একটা চ্যাপ্টার ওয়াইজ ধরে আগালে সুবিধা হয়। কারণ আগে আমাদের যে শর্ট সাজেশন ছিল বা একটা প্যাটার্ন ছিল, এটা হচ্ছে 2015 সাল, 12 সাল, 13 সাল, 16 সাল, 17 সাল পর্যন্ত এরকম হয়েছে যে এক বছর যে প্রশ্নগুলো আসতো আমাদের পরবর্তী বছর সেই প্রশ্ন আসে না, তারপরের বছর আবার সেই প্রশ্নগুলো রিপিট হতো। তো এখনো রিপিট হয় খুব কম, কিন্তু ওই রকম এখন বাঁধা নিয়ম নাই যে এক ইয়ারে পড়লে বা এক ইয়ার বাদ দিয়ে অন্য ইয়ার পড়লে, মানে যেমন জোর সাল বিজোর সাল যে বইলে কথাগুলো থাকে, এখন কিন্তু ওই প্যাটার্নটা কিন্তু নাই। তো এই ক্ষেত্রে আমাদের একটা গাইডলাইন দিবে, যেটা হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক পাওয়া যায় বিভিন্ন জায়গাতে, অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো যে বোর্ডের যে প্রশ্নগুলো আসছে সেগুলো থেকে আমরা এই প্রশ্ন ব্যাংক কালেক্ট করে আমাদের একটা আইডিয়া নেওয়া যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো যদি আমরা যখন একটা আইডিয়া করব যে এইভাবে এইভাবে করে প্রশ্নগুলো আসে, তো সেখান থেকে আমরা আগে দেখবো যে কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসতেছে। আমরা মূলত সেই চ্যাপ্টার গুলো আগে পড়বো এবং সেই চ্যাপ্টারের ওই ওই প্রশ্নগুলি পড়বো যেগুলো বারবার আসছে, মানে এগুলো গুরুত্বপূর্ণ। এটা আমরা একটা প্রথম সারি চয়েস আমি রাখতে পারি। এরপরে হচ্ছে গিয়ে দেখবো যে যেগুলো কোন কমে আসছে, মানে আসছে বাট সেটা একটু হয়তো একটা দুইবার করে রিপিট আসছে, সেই প্রশ্নগুলি আমরা, অর্থাৎ বি গ্রেডের প্রশ্নগুলো আমরা একটু সিলেকশন করবো। তাহলে প্রথমত হচ্ছে কি যেগুলো বেশি আসছে যে চ্যাপ্টার থেকে এবং যে প্রশ্নগুলো, সেটার একটা তালিকা করব। পরবর্তী হচ্ছে বি গ্রেড, অর্থাৎ যেগুলো দ্বিতীয় শ্রেণী গুরুত্বপূর্ণ, সেগুলো আমি একটা চার্ট করব। এরপর হচ্ছে গিয়ে যেগুলো আমাদের খুব কম আসছে বাট আসছে, টাচ করছে, সেটা আমরা করব। এইভাবে করে আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু আগাবো। হ্যাঁ, এইভাবে প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। আমরা চেষ্টা করবো, যেহেতু এখনো সময় আছে আমাদের হাতে, প্রায় মাস দুয়েকের মতো আমরা সময় পাবো, করা যায়। আমাদের ফাইনাল পরীক্ষা এখন হচ্ছে সেপ্টেম্বর, তো অক্টোবর নভেম্বরের দিকে হয়তো আমাদের ফাইনাল পরীক্ষা হবে, আমরা এরকম আশা করবো। প্রস্তুতি নিয়ে রাখবো, কাজে 2 মাসও অনেক সময়। আমরা একটা টাইম শিডিউল করে ভাগ করে নিব যে আমি কোন, যেহেতু আমাদের গড়ে গিয়ে 6টা করে সাবজেক্ট প্রতি ইয়ারে, তো আমি ধরে নিব যে আমি আগামী 1 সপ্তাহ বা 10 দিন আমি একটা পেপার পড়বো, দ্বিতীয় 10 দিন আমি আর একটা পেপার পড়বো, মেডিকেল পড়বো। প্রথম দিন হয়তো আমি অর্গানন পড়তে পারি, নিয়ম নীতি পড়তে পারি, এভাবে করে ভাগ ভাগ করে নেব। এবং ওই যে বললাম যে প্রথম শ্রেণীর যে প্রশ্নগুলো আসবে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আগে আমি সলভ করব। এরপর হচ্ছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি সলভ করব। আর চেষ্টা করব ওভারঅল চ্যাপ্টারের একটা ধারণা নেওয়ার জন্য। লেখার ক্ষেত্রে হচ্ছে যে প্রশ্নগুলো আমি ভালো পারবো আমি সেগুলো লিখবো,
এবং অ্যান্সার করবো মূলত আমি চেষ্টা করব স্পষ্ট করে লিখতে। হাতের লেখা সুন্দর হওয়া এটা একটা ভালো গুণ, কিন্তু এটা জরুরি না। অনেকের আছে যে একটু হীনমন্দ ভোগে যে আমার লেখাটা তো সুন্দর না। লেখা সুন্দর হওয়ার চাইতে লেখাটা স্পষ্ট হওয়াটা জরুরি। অর্থাৎ আমি যে খাতাটা লিখতেছি, এক্সামিনার যখন খাতাটা দেখবে উনি যেন লেখাটা দেখা মাত্রই যেন বুঝতে পারে হ্যাঁ উনি কি লিখতেছে। অনেকে এমন ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লেখা হয় যে লেখাটা পড়তে খুব কষ্ট হয়, তখন কিন্তু এক্সামিনার কিন্তু এই খাতাটা দেখার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তখন কিন্তু নাম্বারটা কম উঠে। ঠিক আছে, বা বড় একটা নাম্বার দিয়ে দিলে, হ্যাঁ 2-5 এর মধ্যে 2 দিয়ে দিলে, যখন একটা লেখা স্পষ্ট হবে উনি পড়তে পারতেছে মানে খুব সাবলীল ভাবে, এবং যা অ্যান্সার মানে চাওয়া হয়েছে ঠিক তাই অ্যান্সার করা হয়েছে, যতটুকু মানে এরকম মূল কথা যদি থাকে তাহলে নাম্বারটা ভালো দেওয়া যায়। 5 এর মধ্যে যদি গড়ে 3 করে পাওয়া যায় তাহলে কিন্তু অনেক নাম্বার চলে আসে। ঠিক আছে, আর যারা মেধা তালিকা আসার জন্য প্ল্যানিং করবেন, স্ট্যান্ড করার জন্য চিন্তা ভাবনা করবেন, তাদের তো অবশ্যই নোট করে পড়তে হবে। সেটা একটা নির্দিষ্ট গাইড ফলো করলে হবে না, মেন বইয়ের সাথে। এবং ইংরেজিতে লিখতে পারলে ভালো, কারণ ইংরেজিতে হচ্ছে কি অনেক অল্প কথায় গুছিয়ে লেখা লেখা যায় সুন্দর মতো। তবে ইংরেজি দক্ষতা না থাকলে দরকার নাই, আপনি বাংলাতে লেখেন, সুন্দর করে লেখেন, নোট করে লেখেন। সাধারণত এক্সামিনাররা একটা অ্যান্সারটা 3টা পার্টে আশা করে। যখন আমরা খাতায় অ্যান্সারটা লিখবো, প্রথমত হচ্ছে গিয়ে যে ওই প্রশ্ন উত্তর একটা ভূমিকা, মানে 1-2 লাইনে বা মূল কথাটা আমি লিখবো। এরপর হচ্ছে যা চাওয়া হয়েছে সেটা মাঝখানে, শেষের দিকে একটু ফিনিশিং। এভাবে হচ্ছে আমি 3টা পার্টে উত্তরটা দেব। ঠিক আছে, অর্থাৎ মাথায় রাখতে ধরে আমি একটা ম্যাথমেটিক্যাল কথা আমি এখানে বলি, পরে আমি যাবো হচ্ছে আমার টপিকসে। যে ম্যাথমেটিক্যাল যদি কোনো একটা ওষুধ সম্পর্কে যা বলা হয়, যেমন ধরেন একটা সিম্পল যে রাস্টক্সের ক্রিয়াক্ষেত্র, হ্যাঁ রাস্টক্সের ক্রিয়াক্ষেত্রটা বর্ণনা, এটা হয়তো 2 মার্কস 3 মার্কসের উত্তর থাকতে পারে। তো প্রথমে তো আমি এবার একটা ভূমিকা লিখবো যে রাস্টক্স হচ্ছে একটা পলিকেস মেডিসিন, যেটা প্রত্যেক চিকিৎসকের চেম্বারে অবশ্যই রাখতে হবে, এবং এটা বহুল ব্যবহৃত হয়, কারণ পলিপেস্ট বলা হয়। এরকম একটা ভূমিকা দিয়ে এরপর হয়তো আমি একটু লিখে যে এটা হ্যানিম্যান স্যারের একটা আবিষ্কার, যিনি যে যে প্রুভ করেছেন সে প্রভাবের নামটা লিখে তখন আমি তার কি লিখবো, লিখবো যে এর ক্রিয়াক্ষেত্রটা বর্ণনা করা হলো টান দিয়ে, বাস আমি এবার লিখলাম কোথায় কোথায় কি করা হচ্ছে। ঠিক আছে, এইরকম করে আমি একটা মেডিসিন সম্পর্কে লিখতে পারি। তারপরে যদি আমরা আমাদের অ্যানাটমির কথা যদি আসি, যে একটা ফ্ল্যাট বোনের বর্ণনা করো বা বৈশিষ্ট্য বর্ণনা করো, তো প্রথমে একটা ফ্ল্যাট বোন কি এক কথায় লিখে এর বৈশিষ্ট্য তখন আমি দেওয়া শুরু করবো। ঠিক আছে, চিত্র আসবে যেটা প্রযোজ্য। এইভাবে করে কিন্তু আমরা একটা প্রশ্নটাকে উত্তরে লেখার সময় 3টা ভাগে ভাগ করে লিখলে ওই প্রশ্ন অনেকটা স্ট্যান্ডার্ড হবে। সেম ভাবে অর্গাননের কথা যদি আমি বলি, বা যে যখন আসবে যে নিয়ম নীতির কথা, যে লক্ষণ বলতে আমরা কি বুঝি, তা আমি শুধু লক্ষণ কথাটা লিখে এক কথা লিখে দিলে হবে না, একটু 2 মার্কসের জন্য হলো একটা 2টা প্যারা করে 3টা প্যারা করে লিখলে নামটা কিন্তু বেশি পাওয়া যাবে। ঠিক আছে, জি আজমল সাহেব আপনি বলেন এবার আপনার। স্যার এইগুলো বিষয়ে জানতে চাইছিলাম, তো আলহামদুলিল্লাহ উত্তর পেয়ে গেছি। কোনো অসুবিধা আছে এই যে পড়তেছেন, আমরা যে পড়াচ্ছি, বা কোনো আপনার পরামর্শ আছে কিনা যে কি করেন আর একটু ভালো হয়, আপনাদের জন্য উপকার হয়, বলেন তো। স্যার এই বিষয়ে আমার কাছে যেটা মনে হয়, আহ, যদি এটা করা যায় আমার জন্য সুবিধা হবে মনে হয়। যে যে ক্লাসটা করতেছি মাঝে মাঝে, অথবা আজকের ক্লাস করতেছি, বিগত দিনের ক্লাস সম্পর্কে একটু প্রশ্ন করলে তাহলে মনে হয় একটা চাপ থাকে, সেই চাপের কারণে একটু পড়া মনে হয় ভালো মনোযোগ আসবে। হ্যাঁ, এটা। মানে বিগত ক্লাসের পড়া সম্পর্কে একটু করলে জি বললে। জি স্যার, আচ্ছা ঠিক আছে, মাঝে ভালো মাঝে বলছেন। 2-4টা করে প্রশ্ন এরকম যদি। সমস্যা হচ্ছে আমরা তো ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি বা জিজ্ঞেস করি, কিন্তু দেখা গেছে অনেক সময় কিন্তু ক্লাসে আপনারা কোনো কথা বলতে চান না, হয়তো আপনি না, কিন্তু অনেকে কথা বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন অথবা বলেন না, নাকি আসলে থাকে না ক্লাসের মধ্যে, হয়তো অন করে গিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত কিনা, এটা শুনে বুঝতে পারি না। আমরা কিন্তু চাই যে আপনারা পার্টিসিপেট করেন, কনভারসেশন করেন। কারণ ক্লাসের পরে যখন আমি জিজ্ঞেস করি বা আপনারা যখন সেটা আবার উত্তর দেন, ফিডব্যাক দেন, তাহলে কিন্তু আমিও বুঝতে পারি যে না আপনারা মনোযোগী আছে।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা জি চেষ্টা স্যার। করব নেক্সট ক্লাসগুলোতে। জি স্যার। মানে মারিয়া একটা আক্তারের চাপ কি থাকে মতামত আর বলেন কি। তো? এছাড়া এছাড়া যে অলসতা আসে এই জন্য বলছি স্যার। স্যার আসলে এই বিষয়টা নতুন তো একদম, এই কারণে হচ্ছে কনফিডেন্স লেভেল একটু কম আছে। আর তাছাড়া আমি হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, এই কারণে এই টপিক গুলোর উপরে একটু মানে ধারণা কম আছে, এই কারণে কোশ্চেনটা ভালোভাবে করা হয় না। কোশ্চেন করা হয় না। আচ্ছা, আপনি কি আমাদের মানে মোটামুটি সবগুলো ভিডিও কি দেখেছেন বা লেকচারের ক্লাসগুলো কি করেছেন? জি স্যার, মোটামুটি করেছি। আচ্ছা, আপনি আলাদা করে কোনো নোট করেছেন খাতার মধ্যে? হ্যাঁ, বলা হয়তো ক্লাসে যে এগুলা নোট করে নাও, ওগুলা সব করা হয়েছে মেডিসিনের উপরে। তারপরে হচ্ছে আপনার লাস্টে যে ক্লাসগুলা হয়েছিল ওগুলার উপরে। যে অ্যানাটমি ফিজিওলজির উপরে নোট করছেন কোনো? জি স্যার, মানে অনেকগুলো আলাদা আলাদা টপিকের উপরে নোট করা হয়েছে। ম্যামের ক্লাসগুলোতে বেশি নোট করা হয়েছে, উনি আগে থেকে লেখার জন্য বলে তো এই কারণে। ঠিক আছে। কোহিনুর আক্তার আছেন লাইনে? কোহিনুর আক্তার, কোহিনুর আক্তার লাইনে থাকলে একটু আওয়াজ দেন। মাইক্রোফোনটা মিউট করা আছে, অন করে নিন। কোহিনুর আক্তার, কোহিনুর আক্তার মনে হয় ব্যস্ত আছেন। তো ঠিক আছে, আমরা মোটামুটি তো অ্যানাটমি ফিজিওলজি অনেকগুলো চ্যাপ্টারে আমরা পড়েছি। হ্যাঁ, আজমল সাহেব বলেন তো, আমরা লাস্ট কোন টপিকসের উপর ক্লাস নিয়েছিলাম মনে আছে? স্যার আমি গত ক্লাসে ছিলাম না। গত ক্লাস তো হয়নি, আমি অসুস্থ ছিলাম। তার আগে ক্লাসেও আমরা এর আগে বন্ধ ছিল বন্যার কারণে, অনেকদিন ধরে কিন্তু ক্লাস হয়নি, প্রায় মাসখানেকের মতো। একটা সপ্তাহ গ্যাপ যাওয়া মানে হচ্ছে 15 দিনের। লাস্ট কোন ক্লাসটা আপনি করেছিলেন অ্যানাটমি ফিজিওলজির উপরে বলেন? মারিয়া আক্তারের কাছে নোট আছে, লাস্ট কোন ক্লাসটা করেছিলেন? আচ্ছা, মনে হয় মনে নাই। ঠিক আছে। তারপরেও যারা আসে নাই, অনেকে হয়তো ব্যস্ত ছিল বা এখন পর্যন্ত অনেক জায়গাতে ঢাকার বাইরে অনেকে স্বাভাবিক জীবনযাত্রা আসতে পারেনি বন্যার কারণে। তো আমাদের যে অ্যানাটমি ফিজিওলজি, এখানে দুইটা সাবজেক্ট থাকে, যদিও আমাদের চ্যাপ্টার গুলো কিন্তু একই। অর্থাৎ আমরা যখন পড়বো, এখানে আমাদের প্রশ্ন আসে হচ্ছে গিয়ে বা আমাদের পড়ার সিস্টেম হচ্ছে গিয়ে সিস্টেম ওয়াইজ। আমাদের বডির ভিতরে যে 11টা সিস্টেম আছে, ঠিক আছে, স্কেলেটাল সিস্টেম, মাসকুলার সিস্টেম, তারপর হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এরকম করে যে 11টা সিস্টেম আছে, যখন প্রথম ক্লাসে দিয়েছিলাম। আমরা যখন পড়বো বা আমাদের যখন পরীক্ষার প্রশ্ন আসে, মূলত এই সিস্টেম ওয়াইজ প্রশ্ন আসে। সিস্টেম ওয়াইজ প্রশ্নের ক্ষেত্রে আমাদের অ্যানাটমিতে যেটা, অ্যানাটমিতে সাধারণত বা আমাদের যে ফিজিওলজিতে, এখান থেকে যে শুরুটা, যেটা শুরু হচ্ছে সেল, সেল বা টিস্যু। এই সেল টিস্যু থেকে কিন্তু কমন কিছু প্রশ্ন আসে। হ্যাঁ, বিশেষ করে যেমন একটা মানুষের বা প্রাণীর, প্রাণী বলা হয় বা মানুষের বলা হয় যে তার একটা সেলের চিত্র, এটা ফিজিওলজিতেও আসতে পারে, অ্যানাটমিতেও আসতে পারে। যে কোষ কি, একটি প্রাণীর বা একটা মানবদেহের কোষের চিহ্নিত চিত্র, চিত্র এঁকে কি করতে হবে, এটাকে মার্ক করতে হবে। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু এগুলো আঁকাআঁকিটা বেশি আসে এবং আঁকতে পারলে কিন্তু মার্কসটা বেশি আসে, এবং প্রায় যেটা বলছেন যে অঙ্কের মতো কিন্তু ফুল মার্কস থাকে। তো আমরা এই জন্য এই সেল বা টিস্যু থেকে যে প্রশ্নগুলো আসে, এটা আমরা দেখবো, দেখে খুব মানে ভালো মতো করে নেব। আবার এখান থেকে যে সেলের যে বিভিন্ন পার্টস আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, এগুলো থেকে আলাদা করে কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেন গুলো এখান থেকে অ্যান্সার করতে হবে।
এরপরে অ্যানাটমিতে বেশিরভাগ আসে হচ্ছে প্রশ্ন যে হাড় থেকে, হ্যাঁ, ওখানে অস্থি এবং সন্ধি, বোন এন্ড জয়েন্টস, এখান থেকে ফুল একটা কোশ্চেন এখান থেকে একটু কঠিন ব্লাড একটা চ্যাপ্টার আছে রক্ত সম্পর্কিত, সাধারণত রক্ত থেকে ফিজিওলজিতে প্রশ্নটা বেশি আসে, হ্যাঁ, এটা অ্যানাটমিতে রক্ত থেকে প্রশ্ন কম আসে। রক্তের কাজ, তারপর হয়তো রক্তকণিকার গঠন, শ্বেত রক্তকণিকার গঠন, এরকম গঠন থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এই প্রশ্নগুলো আমাদের ফিজিওলজি অংশে বেশি আসে। তাহলে আমরা কি দেখলাম যে সেল থেকে একটা কোশ্চেন আসে এক সেট, তারপরে রক্ত থেকে একটা এক সেট কোশ্চেন আসে, আর ওদিকে বোন বা জয়েন্ট থেকে হচ্ছে কি অ্যানাটমিতে কিন্তু কোশ্চেন আসে। এরপরে আমাদের ফিজিওলজিতে যদি আমরা গুরুত্ব দিই সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম থেকে ফিজিওলজিতে প্রশ্ন বেশি আসে, আবার রেসপিরেটরি সিস্টেম, তারপর হচ্ছে আমাদের পেটের থেকেও আসে, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এগুলো থেকে আবার অ্যানাটমিতে প্রশ্ন বেশি আসে। অ্যানাটমিতে রেসপিরেটরি সিস্টেম আর রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে প্রশ্ন বেশি আসে, ফিজিওলজিতে ডাইজেস্টিভ সিস্টেম থেকে প্রশ্ন বেশি আসে। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে দুই দিকে প্রশ্ন বেশি আসে, অ্যানাটমিতেও আসে, ফিজিওলজিতে আসে। ফিজিওলজিতে সাধারণত রক্ত সঞ্চালনের একটা বিষয় যেটা সেটা চলে আসে, আর হার্টের গঠনটা বা একটা হার্টের যে চারটা প্রকোষ্ঠের চিত্র, এটা আবার অ্যানাটমিতে বেশি আসে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কিন্তু ভাগ করে পড়তে পারি। এরপর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম থাকে, এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আমাদের ফিজিওলজিতে প্রশ্ন আসে প্রায়, দেখা যায়, অথবা এখান থেকে প্রশ্ন আসে হরমোন সম্পর্কিত, হরমোন কি, হরমোনের কাজ কি, অথবা কোন একটা যেমন পিটুইটারি গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ডের যে হরমোন গুলো তাদের নাম এবং কাজ এগুলো থাকতে পারে, ঠিক আছে। এভাবে করে আমরা যদি ভাগ করে নেই তাহলে কিন্তু মোটামুটি আমরা কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। এরপরে পেট সংক্রান্ত কিছু প্রশ্ন অ্যানাটমিতে আসে, যেমন পেটের কয়টা অঞ্চল আছে ভাগ করা যায় পড়তে, অথবা এই এক একটা অঞ্চলের কি কি অর্গান পাওয়া যায়, কোন কোন অঞ্চলে কোন কোন অর্গান গুলো থাকে, সেটা কিন্তু আমাদের অ্যানাটমির মধ্যে পাওয়া যায়। এরপরে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে স্পার্ম গঠন যেটা আসে, স্পার্মের কাজ, এটা চলে আসতে পারে অ্যানাটমির মধ্যে। আবার ফিজিওলজিতে কিন্তু স্পার্মের কাজ চলে আসতে পারে। তার মানে আমরা যখন যে চ্যাপ্টারটা পড়বো ফুললি পড়তে হবে, যেটা আমার অ্যানাটমির জন্য পড়বো এটা ফিজিওলজির জন্য পড়বো এরকম কিন্তু না, আমাদের টোটালটাই পড়তে হবে যে এই চ্যাপ্টারটা এখান থেকে অ্যানাটমিতে আসুক বা ফিজিওলজিতে আসুক, ওই চ্যাপ্টারের যাবতীয় ওই অর্গানটা কি, তার কাজ কি, দেখতে কেমন, কি কি মানে আরো আদার্স কি দিয়ে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এই সব কিছু এখানে চলে আসবে। আবার অনেক সময় প্যাথোলজিক্যাল কিছু কোশ্চেন এখানে চলে আসতে পারে, যে এটা ডিসঅর্ডার, প্যাথোলজি মানে কিন্তু ডিসঅর্ডার, এটা কিন্তু আলাদা করে কিন্তু নেই, দেখা যাবে অ্যানাটমি ফিজিওলজির মধ্যে থেকেই হয়তো ডিসঅর্ডার, যেমন আমাদের বডিতে ক্যালসিয়ামের অভাব হলে বা হাড়ের যে গঠনের সমস্যা হয় সেটা কিভাবে তৈরি হতে পারে, বা ক্যালসিয়ামের ঘাটতি হলে কি তৈরি হয়, এগুলো কিন্তু এভাবে চলে আসতে পারে, প্যাথোলজিক্যাল কিছু কোশ্চেনও থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যানাটমি ফিজিওলজির কিছু কথা। এরপর হচ্ছে আমাদের যেমন ইউরিনারি সিস্টেম আছে, এখানে যেমন কিডনি কি, কিডনির গঠন কেমন, কিডনির কাজ কি, এভাবে, অথবা কিভাবে মূত্র তৈরি হয়, হ্যাঁ, মূত্র তৈরি হওয়ার প্রক্রিয়া বর্ণনা করো, এগুলো ফিজিওলজিতে চলে আসতে পারে। আবার অ্যানাটমিতে শুধু এটা একটা কিডনির ছবি আসতে পারে, একটা কিডনির ছবি এঁকে সেখান থেকে চিহ্নিত করার একটা প্রসেস আসতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলতে পারেন, নাহলে আমরা আজকে আবার একটা চ্যাপ্টার পড়াবো। মারিয়া আক্তার বা আজমল হোসেন কোনো প্রশ্ন আছে? কোহিনুর আক্তার? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে।
তাহলে আমরা তো এর আগে এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে পড়েছিলাম। যেহেতু আপনাদের কারো কোনো প্রশ্ন নাই বা আপনারা যেহেতু ফার্স্ট ইয়ারের, আজকে আপনাদের জন্য আমি ছোট্ট একটা ক্লাস নিচ্ছি, বাকি সময়টুকু করতে পারি। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আজকে আমরা ইউনারি সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করব। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন, ইউনারি সিস্টেম বা রেনাল সিস্টেম, হ্যাঁ, বাংলায় বলা হয় মূত্র সংবহন তন্ত্র, হ্যাঁ, বা মূত্রতন্ত্র বলা হয়। ইউরিনারি বা রেনাল সিস্টেম জিনিসটা কি বলছে? দ্য সিস্টেম রেসপন্সিবল ফর ফরমেশন, ট্রান্সপোর্টেশন, এক্সক্রিয়েশন অফ ইউরিন। তিনটা জিনিস, হ্যাঁ। ফরমেশন, দ্য সিস্টেম রেসপন্সিবল ফর দ্য ফরমেশন, তৈরি করা, ট্রান্সপোর্টেশন, পরিবহন করা, এবং এক্সক্রিয়েশন, কি করা? নির্গমন করা অফ ইউরিন। ইউরিন জিনিসটা কি বলছে? দ্য ওয়াস্ট প্রোডাক্ট অফ দ্য বডি, অর্থাৎ আমার শরীরের যে বজ্র পদার্থ, অতিরিক্ত অংশ, সেটা হচ্ছে ইউরিন। এই ইউরিনটা তৈরি হওয়া, পরিবহন হওয়া এবং বডি থেকে বের হওয়ার যে প্রক্রিয়ায়, সেটাকে বলা হচ্ছে ইউরিনারি সিস্টেম বা মূত্রতন্ত্র। ক্লিয়ার? অর্থাৎ যে প্রক্রিয়ায় মূত্র তৈরি, পরিবহন এবং শরীর থেকে বের হয়ে যায়, সেটাই হচ্ছে গিয়ে আমাদের ইউরিনারি সিস্টেম বা মূত্রতন্ত্র। এর সাথে যে যে অর্গান গুলো জড়িত, এদেরকে একত্রে বলা হয় ইউরিনারি সিস্টেম। The waste products of the body excreted from the body through urine. ইউরিনের মাধ্যমে বডি থেকে কি হয়? এই বজ্র পদার্থগুলো বের হয়ে যায়, ঠিক আছে? ইউরিন ইজ ফর্ম বাই ফিল্ট্রেশন অফ ব্লাড। ইউরিনটা তৈরি হয় মূলত রক্তের একটা কি করার, ফিল্টার করার মাধ্যমে, পরিশ্রুত করার মাধ্যমে প্রস্রাবটা মূলত তৈরি হয়। অর্থাৎ আমাদের টোটাল প্রস্রাব যে তৈরি হবে, সেটা হয় হচ্ছে মূলত রক্ত থেকে ছেঁকে প্রয়োজনীয় উপাদানগুলো আমার বডি রেখে দেয়। বাকি যে বজ্র পদার্থগুলো থাকে, টক্সিন পদার্থগুলো থাকে, এক্সক্রিয়েশন বলা হয় বজ্র পদার্থ, সেটা আমার বডি থেকে কি হবে? ফিল্টারের মাধ্যমে বের হয়ে যায়। এই যে ফিল্টার যে করে, ফিল্টারটাই মূলত হচ্ছে আমাদের কিডনির কাজ। কিডনি হচ্ছে এক ধরনের ফিল্টার বা ছাঁকনি, যেটা থেকে রক্তটা বডিতে থেকে যাবে এবং ওই যে পানি অংশটা বের হয়ে যাবে, ঠিক আছে? এর উপাদানটা কি? কম্পোজিশন, কম্পোনেন্টস, উপাদান, হ্যাঁ। মূলত হচ্ছে দুইটা কিডনি, হ্যাঁ, এক জোড়া, ওয়ান পেয়ার অফ কিডনি, ঠিক আছে? কিডনিস, অর্থাৎ আমাদের বডিতে মূলত এক জোড়া কিডনি থাকে। এই কিডনি হচ্ছে আমাদের ইউরিনটাকে ফরমেশন করে এবং সিক্রেশন করে। ফরমেশন এন্ড সিক্রেশন অফ ইউরিন, এটা কাজটা কে করে? দুইটা কিডনি করে। এই কিডনি থেকে দুটো নল আছে, দুইটা নালী বের হয়ে আছে, এটাকে বলা হয় ইউরেটার্স, টু ইউরেটার্স। এর কাজটা কি? কনভে দ্য ইউরিন ফ্রম কিডনি টু ইউরিনারি ব্লাড। অর্থাৎ কিডনি থেকে দুটো পাইপ বা টিউবের মতো নালী থাকে, যার মাধ্যম থেকে কি হয়? এই মূত্র যেটা, ইউরিনটা সে বহন করে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? টু দ্য ইউরিনারি ব্লাডার, মূত্রথলিতে নিয়ে আসে। অর্থাৎ দুই কিডনি থেকে দুটো টিউবের মতো নালী এসে ইউরিনারি ব্লাডারের মধ্যে যুক্ত, এটাকে বলা হচ্ছে ইউরেটার্স। এর মাধ্যমে প্রস্রাবটা কোথায় এসে বহন করে ওই ব্লাডারের মধ্যে নিয়ে আসে। এবার হচ্ছে একটা ইউরিনারি ব্লাডার থাকে, তার কাজ হচ্ছে কি? কালেক্টস ইউরিন এন্ড টেম্পোরারি স্টোর, ঠিক আছে? ইউরিন কালেক্ট করে রাখে এবং সাময়িকভাবে এর মধ্যে জমা থাকে, ঠিক আছে? এর মধ্যে কি থাকে? জমা থাকে। এই ইউরেথ্রা, একটা ইউরেথ্রা থাকে, তার কাজ হচ্ছে কি? প্রস্রাবটা ওই যে ব্লাডার থেকে আমার বডিতে কি হয়? বাইরে বের হয়ে যায়, বডি থেকে বাইরে বের করে দেয়। সেটা হচ্ছে আমার ইউরেথ্রার কাজ, ঠিক আছে? এই অর্গানগুলো মিলে হচ্ছে আমার ইউরিনারি সিস্টেম। কি কি? দুটো কিডনি বা ওয়ান পেয়ার অফ কিডনিস, টু ইউরেটার্স, a urinary bladder,
অ্যান্ড ইউরেথ্রা। এই চারটা উপাদান মিলে হচ্ছে আমার ইউরিনারি সিস্টেম। একটা ছবিতে দেখি, এই যে একটা হচ্ছে মেল একটা ফিমেলের ইউরিনারি সিস্টেম। এই যে দুটো কিডনি থাকে, টু কিডনিস, হ্যাঁ, একটা কিডনি এটা একটা কিডনি, একটা একটা, হ্যাঁ। এবার হচ্ছে গিয়ে এই যে কিডনি থেকে এই যে আসলে একটা থলির মতো, এটা হচ্ছে ব্লাডার, এটা হচ্ছে ফিমেল ব্লাডার, এটা হচ্ছে মেল ব্লাডার। এই ব্লাডারের মধ্যে যে টিউব দিয়ে যুক্ত হয়ে আসে সেটাকে বলা হচ্ছে ইউরেটাস। একজোড়া ইউরেটার, দুই ইউরেটার থাকে, একটা ব্লাডার থাকে। এরপর হচ্ছে কি ইউরেথ্রা, ঠিক আছে, নালী যেটা আর কি। এই টোটালটাকে বলা হয় ইউরিনারি ট্রাক্ট। কি বলা হয়? এটা ইউরিনারি ট্রাক্ট, রাস্তা। কিডনি থেকে শুরু করে এই যে বাইরে বের হয়ে যায়, এটা হচ্ছে ইউরিনারি ট্রাক্ট। ওকে, ইউরেথ্রাটা পুরুষের ক্ষেত্রে একটু লম্বা থাকে, মহিলাদের ক্ষেত্রে একটু খাটো থাকে। উদ্দেশ্যটা কি ইউরিনারি সিস্টেমের? বলছে এলিমিনেট ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য বডি। মেইনলি আমার বডি থেকে বজ্র পদার্থগুলো, ওয়েস্ট প্রোডাক্টটা বাইরে বের হয়ে যাবে। এবং রেগুলেট ব্লাড ভলিউম এন্ড ব্লাড প্রেশার, রক্তচাপ এবং রক্তের যে পরিমাণ সেটাকে কি করে? নিয়ন্ত্রণ করে এই ইউরিনারি সিস্টেম। কন্ট্রোল লেভেলস অফ ইলেকট্রোলাইটস এন্ড মেটাবোলাইটস, ইলেকট্রোলাইট এবং মেটাবোলাইটস এর লেভেলটাকে কি করে? কন্ট্রোল করে। ইলেকট্রোলাইট যেটা আমাদের বিভিন্ন খনিজ যে লবণগুলো থাকে, লবণের পরিমাণগুলোকে মেনটেন করে, এবং মেটাবোলাইটস যেগুলো আমাদের পরিপাকের শোষণের যে বিষয়গুলো থাকে এটাকে কন্ট্রোল করে। এবং রেগুলেট ব্লাড পিএইচ, রক্তের যে পিএইচ থাকে, অম্লক্ষারকের যে স্কেল, এই স্কেলের যে মানটা, বাফার যে মান, সেটাকে রেগুলেট করে, মেনটেন করে রক্তের। এক্সক্রিউটরি অর্গান, বজ্র নিষ্কাশক যে অর্গান গুলো থাকে সেগুলো কি কি আমাদের বডিতে? যেমন কিডনি, কিডনি থেকে বজ্র পদার্থ বের হয়, সেখানে কি হয়? মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, অর্থাৎ আমাদের যে হজম হয়ে যাওয়ার পরে, পরিশোষণ হয়ে যাওয়ার পরে যে বজ্র পদার্থগুলো থাকে সেটা কিডনি থেকে বের হয়। স্কিন এক্সক্রিয়েট সোডিয়াম ক্লোরাইড, লবণ বের হয় কিসের মাধ্যমে? ঘামের মাধ্যমে। মূলত এখান থেকে ঘাম বের হয়, ইউরিয়া বের হয়, এবং অ্যারোমেটিক সাবস্টেন্স, কিছু সুগন্ধি টাইপের কিছু ঘ্রাণের সাবস্টেন্সও বের হয়ে যায়। লাংস, ফুসফুস থেকে, এটাও এক্সক্রিয়েটরি অর্গান, এখান থেকে নিঃসরণ হয়, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, যেটা আমাদের বডি সেল থেকে তৈরি হয়। লিভার, এটা আমাদের এক্সক্রিয়েটরি অর্গান, স্মল অ্যামাউন্ট অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট আর এক্সক্রিটেড লিভার বাইল, লিভার বাইলের মাধ্যমে কিছু অতিরিক্ত বজ্র পদার্থ বের হয়। ইন্টেস্টাইন, অন্ত্র বা নাড়িভুঁড়ি, এটা আমাদের ক্ষুদ্রান্ত বলা হয়, ইন্টেস্টাইন থেকে বিভিন্ন অ্যামাউন্টের ওয়েস্ট প্রোডাক্ট বের হয়, যেটা বজ্র পদার্থ অর্থাৎ মলের সাথে বের হয়ে যায়, মল আকারে বের হয়ে যায়। তাহলে এই অর্গানগুলো হচ্ছে আমাদের এক্সক্রিটরি অর্গান। প্রশ্ন আসতে পারে এক্সক্রিটরি অর্গানগুলো কি কি? সেটা হচ্ছে কিডনি, সে কি করে? সে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট নির্গমন করে। স্কিন, সে ঘাম নিঃসরণ করে, ঘামের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, অ্যারোমেটিক সাবস্টেন্স বের হয়। লাংস, ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। লিভার থেকে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট সামান্য পরিমাণ বের হয়, যেটা কি লিভার বাইলের মাধ্যমে বের হয়, পিত্তরসের মাধ্যমে। ইন্টেস্টাইন, ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ওয়েস্ট লস্ট ইন ফেসেস, ইন্টেস্টাইন থেকে মলের মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের সাবস্টেন্স বের হয়ে যায়। এবার আমরা আসি কিডনি, খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের মূত্রতন্ত্রের প্রধান যে অর্গান, সেটা হচ্ছে আমাদের কিডনিস। দ্য কিডনিস আর টু রেডিশ ব্রাউন, হ্যাঁ, এটা লালচে টাইপের, একটু রেড, পুরো রেড না, রেডিশ ব্রাউন, লালচে বাদামি টাইপের, বিন শেপড, ঠিক আছে। বিন শেপ মানে হচ্ছে শিমের বিচির আকৃতি, শিম যেটা যে আমরা যে খাই তরকারি, শিম, হ্যাঁ, এই শিমের যে বিচি, বিন শেপ, এর বিচির আকৃতির এক্সক্রিউটরি অর্গান, বজ্র নিষ্কাশক পদার্থ অঙ্গ, সিচুয়েটেড ইন অ্যাবডোমিনাল ক্যাভিটি, আমাদের পেটের ভিতরের অবস্থা, ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। এবং দ্য প্রিফিক্স রেন অ্যান্ড নেফার মিনস রিলেটিভ টু কিডনি, অর্থাৎ যেখানে রেন শব্দটা পাবো, বা রেনাল, রেন থেকে রেনাল, এবং নেফ্রো, নেফ্রো মানে হচ্ছে এগুলো কিডনিকে মিন করে, ঠিক আছে। যেখানে আমরা নেফার বা রেন এই শব্দগুলো পাবো, সেখানে বলতো কিডনি নিয়ে কিছু একটা বলতেছে, হ্যাঁ, ঠিক আছে। যেমন হাইড্রোনেফ্রোসিস, হাইড্রো মানে পানি, নেফ্রো মানে কিডনি, এবং নেফ্রোসিস হচ্ছে গিয়ে এটা প্যাথোলজিক্যাল একটা চেঞ্জ, অর্থাৎ কিডনিতে পানি জমে সে জায়গাটা কি পরিবর্তন হয়েছে, ফুলে গেছে, হ্যাঁ, পানি জমা।
রেনাল, হ্যাঁ রেনাল ক্যালকুলি, রেনাল মানে হচ্ছে কিডনি, ক্যালকুলি মানে হচ্ছে পাথর, কিডনিতে পাথর। আমরা সবাই রেনাল স্টোন খুঁজি, স্টোন না, মূলত রেনাল ক্যালকুলি। ঠিক আছে, তাহলে রেন এবং নেফ্রন মানে হচ্ছে কিডনি। দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, এই কিডনির গঠন এবং কাজের একক, ঠিক আছে, তাকে বলা হয় নেফ্রন। অর্থাৎ কিডনির ভিতরে যে ছোট ছোট কি থাকে, জালের মতো সূক্ষ্ম 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 থাকে, এগুলি হচ্ছে মূলত নেফ্রন। এগুলো হচ্ছে কিডনির গঠন এবং কাজের একক, মানে সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট হচ্ছে নেফ্রন। অসংখ্য নেফ্রন দিয়ে কিডনি তৈরি। আমরা দেখি আসে পজিশন। Each kidney is situated retroperitoneal, রেট্রো মানে পিছনে, পেরিটোনিয়াল অর্থাৎ পেটের যে আবরণ, ইন দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনে, পেটের অ্যাবডোমিনাল যে কাভার তার পিছনে এই কিডনি, একটা কিডনি অবস্থিত। ওয়ান অন ইচ সাইড অফ দ্য ভার্টিব্রাল কলাম, আমাদের যে মাঝখানে যে মেরুদণ্ড থাকে, এই মেরুদণ্ড কলামের প্রতি পাশে একটি একটি করে দুই পাশে দুটি কিডনির অবস্থা। They extend from the level of the 12th thoracic vertebral to the 3rd lumbar vertebral. এর অবস্থান হচ্ছে গিয়ে এই যে আমাদের যে আমরা যদি এটা দেখি কঙ্কালের 12th thoracic, এই যে 12 নম্বর যে thoracic vertebra, মূলত এখান থেকে শুরু করে লাম্বারের 1, 2, 3 পার্ট এই জায়গাটুকুর মধ্যে অবস্থান। অর্থাৎ আমি যদি একটু সহজ করে বলি, কিডনির অবস্থানটা হচ্ছে কি, আমরা আমাদের কোমরে যদি হাত দিয়ে আমরা দাঁড়াই, দুই পাশে কোমরে হাত দিয়ে দাঁড়ালে আমরা ঠিক যেখানে পিছনে বুড়ো আঙ্গুলটা আমাদের অবস্থান করতেছে, ওই বুড়ো আঙ্গুলের বরাবর যদি আমি আমার হাতটাকে, দুই হাতটাকে পিছিয়ে নিয়ে যাই, ওই জায়গা বরাবর হচ্ছে আমার কিডনির অবস্থান। ঠিক আছে, অর্থাৎ এতটুকু 12 নম্বর thoracic vertebra থেকে নাম্বার 3 পর্যন্ত আমার অবস্থান। The kidneys are sub-diaphragmatic organ. আমাদের যে ডায়াফ্রাম থাকে বুক এবং পেটের যে মাঝখান বরাবর মোটা পর্দা দিয়ে ভাগ করা থাকে, এটাকে ডায়াফ্রাম বলা হয়। এই ডায়াফ্রামের নিচে সাব ডায়াফ্রাগমেটিক অর্গান, অর্থাৎ ডায়াফ্রামের নিচের একটা অর্গান। সো ইট মুভ 1.5 to 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা উইথ রেসপিরেশন, যখন আমরা শ্বাস নেই, এই শ্বাস নেওয়ার সাথে সাথে আমাদের যে বুকের ওঠানামা করে, ডায়াফ্রাম ওঠানামা করে, ডায়াফ্রামের সাথে সাথে এটাও 1.5 থেকে 2.5 সেন্টিমিটার কি এটা মুভ করে, নড়াচড়া করে, উপর নিচ করে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কিডনির অর্গানগুলো অবস্থা। The right kidney is slightly lower than the left kidney. আমাদের রাইট কিডনিটা বাম কিডনির চাইতে কি হবে, স্লাইটলি লোয়ার, একটু নিচের দিকে। কিসের জন্য? অফ দ্য প্রেজেন্ট অফ লিভার। আমাদের ডানে যেহেতু লিভারের অবস্থান পেটের ডান পাশে, এই লিভারের কারণে আমাদের বাম পাশে কিডনির চাইতে ডান পাশে কিডনিটা একটু নিচের দিকে নামানো। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি ফিচারের গঠনটা কেমন, আকৃতিটা শেপ, পিন শেপ, শিমের বিচির আকৃতির মতো। লেন্থ 12 সেন্টিমিটার, ওয়াইড চড়া হচ্ছে 6 সেন্টিমিটার, থিকনেস 3 সেন্টিমিটার। ওজন অ্যাডাল্টের ক্ষেত্রে 150 থেকে 170 গ্রাম, অ্যাডাল্ট ফিমেল 130 থেকে 150 গ্রাম, মানে মহিলাদের ক্ষেত্রে একটু কম ওজন। ইচ কিডনি হ্যাজ, প্রত্যেকটা কিডনিতে কি কি থাকে, দুইটা পোল থাকে। পোল মানে প্রান্ত, পোলের প্রান্ত নিচের প্রান্ত, হ্যাঁ, আপার পোল এন্ড লোয়ার পোল। দুইটা বর্ডার থাকে, একটা হচ্ছে মিডিয়াল বর্ডার এবং একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। মিডিয়াল মানে হচ্ছে মাঝখানের একটা বর্ডার, বর্ডার বলতে যেটা কি স্পষ্ট দেখা যায় এরকম জায়গাটা বর্ডার। একটা হচ্ছে প্রান্তীয়, পাশের দিকে, ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল মানে পাশে। ঠিক আছে, যে কোনো এক পাশে। টু সারফেস থাকে, সারফেস মানে যার উপরে দাঁড় করানো যায়, একটা অ্যান্টেরিয়র সারফেস এবং একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র মানে সামনের দিকে, আর হচ্ছে পিছনের দিকে। The kidney consists of 2 parts. দুইটা পার্ট থাকে সাধারণত। Outer part is cortex,
বাইরের যে পার্ট সেটাকে কর্টেক্স বলা হয়, যেটা হচ্ছে রেডিশ ব্রাউন আর পার্পল কালার, অ্যান্ড ইনার পার্টকে বলা হয় মেডুলা। কিডনির যে দুইটা পার্ট থাকে, বাইরের পার্টকে আমরা বলবো কর্টেক্স, ভিতরের পার্টকে আমরা বলবো মেডুলা। ইন দ্য মিডল ইজ কিডনি শোস এ ডিপ্রেশন, চাপা, ডিপ্রেশন মানে হচ্ছে একটু ভাঁজ হওয়া, একটু চাপ খাওয়া, নোন এজ হাইলাম। ঠিক প্রত্যেকটা কিডনির মাঝ বরাবর একটু চাপা অংশ থাকে, ভাঁজা অংশ থাকে, একে বলা হয় হাইলাম। দ্য হাইলাম ইজ কন্টিনিউয়াস উইথ দ্য রেনাল সাইনাস। এটা রেনাল সাইনাসের সাথে, সাইনাস মানে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার সাথে এটা উন্মুক্ত, হ্যাঁ, কন্টিনিউয়াস, এটা একদম লাগানো। স্ট্রাকচার সিন ইন দ্য হাইলাম, যে যে জিনিসগুলো হাইলামে দেখা যায় সেটা হচ্ছে কি রেনাল ভেইন, রেনাল আর্টারি, অর্থাৎ যে জিনিসগুলো কিডনির ভিতরে ঢুকে এবং বের হয়, এই জায়গায়, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় হাইলাম। তো হাইলামের ভিতরে কি কি থাকে? রেনাল ভেইন থাকে, কিডনিতে রক্ত চলাচল করবে সেই ভেইন, আর্টারি থাকে, রেনাল পেলভিস থাকে, ঠিক আছে, এবং লিম্ফ ভেসেলস, বিভিন্ন রসিকা নালী থাকে, এবং নার্ভস থাকে। এই জিনিসগুলো হাইলামের মধ্যে দিয়ে থাকে। এই যে আমরা একটা ছবি যদি দেখি, কিডনির ছবি, একটা কিডনি, একটা ছোট করে দেখাই যে এটা হচ্ছে বাইরের পার্টের নাম হচ্ছে রেনাল কর্টেক্স, ঠিক আছে, রেনাল কর্টেক্স। ভিতরের পার্টকে বলা হয় মেডুলা, যে রেনাল মেডুলা লেখা আছে। এছাড়া এখানে ভিতরে ফাঁকা যে সাদা সাদা থাকে রেনাল প্যাপিলি বলা হয়, রেনাল পিরামিড, হ্যাঁ, এগুলো হচ্ছে রেনাল কলাম। এখানে ফাইব্রাস, আঁশযুক্ত কিছু ক্যাপসুলের মতো থাকে, হ্যাঁ, এটাকে ফাইব্রাস ক্যাপসুল বলা হয়। এছাড়া এখানে ক্যালিক্স বলা হয়, যেগুলো ওই যে ক্যাপসুলের যে যে কলাম গুলোর সাথে যুক্ত থাকে, এটা হচ্ছে রেনাল মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স। এই যে রেনাল পেলভিস, এই ভাঁজ হওয়া জায়গাটাকে এখান থেকে হচ্ছে হাইলাম, এই যে রেনাল ভেইন, রেনাল আর্টারি প্রবেশ করছে, এই গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে আমাদের হাইলাম, কিডনি হাইলাম। ঠিক আছে, হচ্ছে কিডনি অ্যানাটমি। যদি একটা ছবি চায় পরীক্ষার সময়, এরকম ছবি একে ইন্ডিকেট করে দিতে হবে, ঠিক আছে। আর এখানে ফিজিওলজিতে এই পার্টগুলি আসে, যে কিডনি কি কি থাকে, কি কি প্রবেশ করে, হ্যাঁ, হাইলাম এর মধ্যে কি কি অঙ্গগুলো যায়, এই প্রশ্ন যেভাবে আসতে পারে, এই জন্য আমরা একটা ধারণা রাখি, ঠিক আছে। প্রত্যেক কিডনির কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, দুই কিডনি আমরা একটু দেখি কি কি থাকে। মেইনলি সুপেরিয়রলি, রাইট কিডনিতে সুপেরিয়র মানে উপরের দিকে কি থাকে, রাইট অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। কিডনির উপরে একটা গ্ল্যান্ড থাকে, যেটা আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সময় যে পড়েছিলাম, যেখানে নাম আছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে, বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। উপরের দিকে লেফট কিডনি ধরে এরকম থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যান্টেরিয়রলি সামনের দিকে কি থাকে, দ্য রাইট লোব অফ দ্য লিভার, লিভারের রাইট লোব থাকে। ডিউডেনাম থাকে, পাকস্থলীর নিচে যে ইন্টেস্টিনের অংশ, সেটা হচ্ছে ডিউডেনাম, এই ডিউডেনাম অংশটা থাকে। হেপাটিক ফ্লেক্সার অফ দ্য কোলন, লার্জ ইন্টেস্টাইনের যে লিভারের দিকে যে ভাঁজটা, সেই অংশটুকু থাকে, এন্ড স্মল ইন্টেস্টাইনের অংশটা থাকে। পোস্টেরিয়রলি পিছনের দিকে থাকে দ্য ডায়াফ্রাম এন্ড মাসেলস অফ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পিছনের দিকে পেটের ওয়াল থাকে এবং ডায়াফ্রাম থাকে। লেফট কিডনিতে যে বললাম উপরের দিকে সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে, সামনের দিকে থাকে হচ্ছে লেফট কিডনির, তাই স্প্লিন থাকে, স্টোমাক থাকে, প্যানক্রিয়াস, জেজুনাম এন্ড স্প্লিনিক ফ্লেকচার অফ দ্য কোলন, ঠিক আছে। অর্থাৎ এই স্প্লিনের দিকে কোলনের যে ভাঁজ অংশ থাকে সেটা থাকে। পোস্টেরিয়রলি দ্য ডায়াফ্রাম এন্ড মাসেল অফ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, সেম ভাবে ডায়াফ্রাম থাকে এবং পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থাকে। লেয়ার অফ দ্য কিডনি, কিডনিতে তিন ধরনের লেয়ার থাকে। এক্সটার্নাল লেয়ার, ঠিক আছে, বাইরে থেকে, হুইচ ইনক্লুড দ্য রেনাল ফেসিয়া, ফেসিয়া এটা হচ্ছে আউটার লেয়ার, মানে বাইরের সবচেয়ে লেয়ার। আর থাকে পেরিরেনাল ফ্যাট ক্যাপসুল, যেটা দেখালাম একটু, ক্যাপসুল থাকে। এন্ড লাস্টলি দ্য ইনারমোস্ট লেয়ার, দ্য রেনাল ক্যাপসুল থাকে, হুইচ ইজ সারাউন্ডেড, চারদিকে ঘিরা থাকে, স্পেস অফ দ্য রেনাল কর্টেক্স। অর্থাৎ এই যে এই জিনিসগুলো তিনটা লেয়ারে থাকে, হ্যাঁ, রেনাল কর্টেক্স, যে ভিতরে ক্যাপসুল থাকবে, আর হচ্ছে কি থাকে, রেনাল ক্যাপসুল, তারপর হচ্ছে পেরিনিয়াল ফ্যাট, আর হচ্ছে রেনাল ফেসিয়া। এই হচ্ছে তিনটা লেয়ার থাকে।
যদি পার্থক্য আসে অনেক সময় পরীক্ষাতে রাইট এবং লেফট কিডনির পার্থক্য কি বা তুলনা করো, তখন আমরা এভাবে দেবো সাইজ, রাইট কিডনি শর্টার, লেফট কিডনি লঙ্গার। ওয়াইডের ক্ষেত্রে রাইট কিডনি একটু ওয়াইডার চওড়া থাকবে বেশি, লেফট কিডনি একটু ন্যারোয়ার, পজিশন স্লাইটলি লোয়ার নিচের দিকে, স্লাইটলি হায়ার। এখানে আমরা এতক্ষণ যা পড়েছি ওই কথাগুলো দিয়ে কিন্তু এখানে পার্থক্য দেওয়া আছে। রিলেশন অফ মিডিয়ান প্লেন, স্লাইটলি অ্যাওয়ে ফ্রম মিডিয়াল প্লেন আর নিয়ারার টু মিডিয়ান প্লেন। ঠিক আছে, অর্থাৎ মিডিয়ান প্লেনের কাছাকাছি থাকে হচ্ছে রাইট কিডনি, আর কাছাকাছি থাকে হচ্ছে লেফট কিডনি, আর মিডিয়াল প্লেন থেকে দূরে থাকে হচ্ছে রাইট কিডনি। হচ্ছে আমাদের কিডনির পার্থক্য। ফাংশনটা কি? ফাংশন অফ কিডনি, it filtrates blood and remove waste product as urine. প্রথম কাজই হচ্ছে সেই ইউরিনটাকে কি করে তৈরি করে, ফিল্টার করে এবং তৈরি করে সেটা বাইরে থেকে কি করে রিমুভ করে ফেলে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে এই কিডনি থেকে হরমোন নিঃসৃত হয় ইরাইথ্রোপোয়েটিন, যেটা আমরা আরবিসি প্রোডাকশনের সময় করেছিলাম। এই সিক্রেটস ইরাইথ্রোপোয়েটিন হরমোনটা সিক্রেট করে আরবিসি তৈরিতে সহায়তা করে। মেইনটেইন ব্লাড প্রেসার এন্ড করে বাই রেনিন এবং অ্যানজিওটেনসিন মেকানিজমের মাধ্যমে সে কি করে ব্লাডটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, মেইনটেইন ওয়াটার ব্যালেন্স, পানির ভারসাম্য রক্ষা করে। মেইনটেইন ইলেকট্রোলাইট ব্যালেন্স, আমাদের ইলেকট্রোলাইট খনিজ যে লবণগুলো আছে এগুলোকে মেইনটেইন করে। এই হচ্ছে আমাদের কিডনির কাজ। তো আমরা পড়লাম আজকে কি আমাদের মূত্রতন্ত্র কি, কি কি অর্গান দিয়ে মূত্রতন্ত্র গঠিত হয়, এর উপাদান মানে কম্পোনেন্ট গুলো কি কি, এবং আমাদের বডির এক্সক্রিউটরি আদার্স এক্সক্রিউটরি অর্গান গুলো কি কি। সিস্টেমের ছবি দেখলাম, ছবি আঁকা শিখবেন আপনারা। একে এরকম দরকার না, জাস্ট শুধু এরকম কিডনি দিয়ে 2টা টিউব দিয়ে এঁকে দিলেই হবে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে উদ্দেশ্যটা কি, তার কিডনি কি, কিডনির পজিশন কি, কিডনির ফিচারটা কি, রাইট এবং লেফট কিডনির পার্থক্য, একটা কিডনির ভিতরের অ্যানাটমি ছবি সহ, এবং কিডনির কাজ। এই পর্যন্ত আজকে আমাদের পড়া থাকবে। নেক্সট ক্লাসে আমরা নেফ্রন এবং ইউরিন কিভাবে তৈরি হয় সেগুলো আলোচনা করব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে অসুবিধা আছে কিনা তাকে একটু বলেন, তাহলে অ্যান্সারের চেষ্টা করব। রেকর্ডিং অফ করতে পারেন। কোনো প্রশ্ন আছে? কোনো সমস্যা হবে? ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জয়ন্ত, রেকর্ডিং অফ করেন। জয়ন্তদা কি লাইনে আছেন? জয়ন্তদা, জয়ন্তদা, জয়ন্তদা কি লাইনে আছেন? জয়ন্তদা।